বন্দুক হাতে হৈমন্তীকে মারতে এসে ধরা পড়ে গেল রুদ্র। অবাক হয়ে গেল হৈমন্তী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কাবেরীরা সবাই কান্নাকাটি করতে থাকে। তখন রুদ্র সেখানে কান্না নাটক করতে থাকে আর বলতে থাকে, আমি কেন আগে ফিরলাম না? তাহলে এই পরিবারটা এভাবে শেষ হয়ে যেত না। আমি তো কিছুতেই ভাবতে পারছি না আমার পরিবার, রায়চৌধুরী পরিবার এভাবে শেষ হয়ে গেল। আমি তো কিছুতেই ভাবতে পারছি না। তখন শানুও কান্না করতে থাকে। তখন ডাক্তারবাবু বলতে থাকে, আচ্ছা শানু, মাস্টার মশাই কোথায়? তখনই রুদ্র বলতে থাকে, মাস্টার মশাই কি আর নিজেকে সামলানোর অবস্থায় আছে? বাবাকে তো সামলে রাখতে হবে। উনি কি করে এই শোকটা সামলাবে? আমরাই তো এই শোকটা কিছুতেই সামলে নিতে পারছি না। কি করে নেব? এতগুলো মানুষ একসাথে শেষ হয়ে গেল। তখন শানু কাঁদতে থাকে আর বলতে থাকে, আমরা কি করে এই বাড়িতে থাকবো? সবাই যে পুড়ে ছাই হয়ে গেল। সবাই পুড়ে ছাই হয়ে গেল। কি করব এখন আমরা? কি করব? তখনই ডাক্তার কাকা বলতে থাকে, আচ্ছা শানু, তাহলে এখন তোমরা একটু থাকো, সাবধানে থেকো, কোনো দরকার হলে আমাদেরকে বলবে, ঠিক আছে? তখন শানু বলতে থাকে, ঠিক আছে। তারপরে দেখা যাবে ডাক্তার কাকুরা সবাই মিলে সেখান থেকে চলে যায়। ওইদিকে রুদ্র বলতে থাকে, কাকুমণি, আমি জানি আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো ভাষা নেই। আমিই তো নিজেকে সামলাতে পারছি না, আপনাদের কি বলবো? তারপরেও তো খাবার দাবারের একটু ব্যবস্থা করতে হবে। আপনাদের জন্য আমি খাবার দাবারের ব্যবস্থা করছি। তখন শানু, কাবেরী আর অরুণা কান্না করতে থাকে। তারপরে অরুণা ঠাকুর ঘরে চলে যায়। ওইদিকে রিকি দৌড়ে আসে, এসে রুদ্রকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, দাদা, তুই কোথায় ছিলি? কোথায় ছিলি তুই? তোকে আমি পাগলের মতো খুঁজেছি, জানিস? তোকে তোকে আমি পাগলের মতো খুঁজেছি। তুই যদি এখানে থাকতি তাহলে তো এরকম একটা কাণ্ড কোনোদিনও ঘটতো না। এই বলে রিকি কান্নার নাটক করতে থাকে। তখনই সেখানে ঈশিতা চলে আসে। ঈশিতা এসে কাবেরীকে বলতে থাকে, মা, এটা কি হয়ে গেল? কি হয়ে গেল? তখন কাবেরী বলতে থাকে, পুড়ে ছাই হয়ে গেছে, সব ছাই হয়ে গেছে। তখনই ঈশিতা কান্নার নাটক করে আর বলতে থাকে, কি করে হয়ে গেল এসব? আমি তো হাজিরা দিয়ে আসার সময় শুনতে পেলাম। আমি তো নিজেকে সামলাতেই পারছি না। এটা কি করে হয়ে গেল? তখনই রিকিকে রুদ্র চুপি চুপি বলতে থাকে, রিকি, যা, ঈশিতাকে নিয়ে উপরে চলে যা। বুঝতে পেরেছিস? একটু সান্ত্বনা দে। তারপরে দেখা যাবে রিকি এসে বলতে থাকে, ঈশিতা দিয়ে এরকম করে কান্না করো না, নিজেকে সামলাও। নিজেকে সামলাও তুমি। আমি তো সামলাতে পারছি না। চলো উপরে চলো, তোমাকে একটু রেস্ট নিতে হবে। চলো চলো। এই বলে ঈশিতাকে নিয়ে রিকি উপরে চলে যায়। তখনই কাবেরী আবার অরুণার কাছে ছুটে যায়। তখন অরুণা কাঁদতে থাকে আর বলতে থাকে, কাবেরী, এখন কি করে নিজেকে সামলাবো? আমি যে কিছুতেই সামলাতে পারছি না। কি করব আমরা? কি করে এই বাড়িতে থাকবো? তখন কাবেরীও কাঁদতে থাকে আর বলতে থাকে, সেটাই তো, আমরা কি করে থাকবো মেজদি, কি করে থাকবো আমরা? এই বলে কান্নাকাটি করতে থাকে। তখনই রুদ্র মনে মনে বলতে থাকে, কি ফুলকি দাস, এই রুদ্ররূপ সান্যালকে তুমি কোণঠাসা করেছিলে, তাই তো? শেষ করে দেওয়ার প্ল্যান করেছিলে, আমাকে আটকে রেখেছিলে। তুমি আমার মাথায় মন্দিরের ঘন্টা দিয়ে বাড়ি দিয়েছিলে, দিয়েছিলে না? চাবুক পেটা করেছিলে, তাই তো? এবার দেখো, তোমরা উপরে বসে বসে সবাই মিলে দেখবে এই পরিবারের প্রতি কিভাবে আমি চাবুক পেটা করি। আর ওদেরকে ক্ষণে ক্ষণে আমি মৃত্যু যন্ত্রণা দেব। উপর থেকে দেখবে, ছটফট করবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। বুঝতে পেরেছো? নিচে এসে কিচ্ছু করতে পারবে না তুমি, ফুলকি দাস, কিচ্ছু করতে পারবে না। তখনই এই বলে মনে মনে রুদ্র হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে ফুলকি সবাইকে মিলে বলতে থাকে, আমাদেরকে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে। না হলে জামাইবাবু যদি কোনোভাবে টের পায় তাহলে কিন্তু আমাদেরকে শেষ করে দেবে। এখন আমরা সবার কাছে মৃত, বিশেষ করে জামাইবাবুর কাছে মৃত। ওই 9টা লাশ জামাইবাবু ভেবেই নিয়েছে যে আমাদের। এবার কিছুতেই আমাদেরকে তার সামনে গেলে চলবে না, কিছুতেই না। আচ্ছা স্যার, দাদাভাই তো এই আড়াবাড়িতে তদন্ত করতে আসবে, তাই তো? তখনই রোহিত বলতে থাকে, না ফুলকি, কিছুতেই এই রিস্কটা নেওয়া যাবে না। বুঝতে পেরেছো? কারণ বড়বাবু তো জানে যে এই কাজটা কে করেছে। তাই বড়বাবু কোনোদিনও অংশুদাকে এই তদন্তে আসতে দেবে না, সেটা আমি জানি। কোনোদিনও আসতে দেবে না। আচ্ছা তমাল, তোর বন্ধুকে একবার ওই আড়াবাড়িতে পাঠাতে হবে, দেখতে হবে ওখানকার কি সিচুয়েশন। তখনই ঝিনুক বলতে থাকে, আচ্ছা তমাল বাবু, আমি আপনাকে আবারও জিজ্ঞাসা করছি, আপনার বন্ধু সে বিশ্বাসযোগ্য তো? তখন তমাল বলতে থাকে, হ্যাঁ ঝিনুক, ও আমার ছোটবেলার বন্ধু, ও আমার বিশ্বাসযোগ্যই। তারপরে ফুলকি বলতে থাকে, তাছাড়া বিশ্বাসযোগ্য না হলেই কি, ওকে কে চেপে ধরবে রে দিদি ভাই, তুই বল। ওই জামাইবাবু, সে তো ধরেই নিয়েছে আমরা মারা গেছি। তাই সে আর কোনো রকম রিস্ক নেবে না। বুঝতে পেরেছিস? তখন রোহিত বলতে থাকে, হ্যাঁ, এটা কিন্তু একদম ফুলকি ঠিক কথা বলেছে। তারপরে ফুলকি বলতে থাকে, এবার আমাদেরকে সাবধানে থাকতে হবে। কিছুতেই এখান থেকে বেরোয়া যাবে না। ওইদিকে দেখা যাবে অংশুমান থানায় আসে। এসে বলতে থাকে, বড়বাবু, এটা আমি কি শুনছি? আপনি আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলেন না? রায়চৌধুরী বাড়ির সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল, আর আপনি আমাকে একটু জানালেন না? কিন্তু বড়বাবু অংশুর কথায় কোনো কানই দেয় না, নিজের কাজ করতে থাকে। তখন অংশু বলতে থাকে, এই কাজটা কি করে হলো? একটা সরকারি ভবনে প্রথমবার উদ্বোধন করে এরকম ভাবে কি করে আগুন লেগে গেল? এটা নিশ্চয়ই কেউ করেছে। আমি এখনই আড়াবাড়িতে যাব। তখনই বড়বাবু বলতে থাকে, অংশুমান,
তুমি না এটা আগে ধরো। একটা খাম অংশুকে ধরিয়ে দেয়। তখন অংশু বলতে থাকে, এটা কি বড়বাবু? তখনই অংশুকে বড়বাবু বলতে থাকে, খুলে দেখো না। তখন অংশু খুলে দেখতে পায় যে সেটা অনেক দূরের একটা পোস্টিং, সেখানে 1 মাসের জন্য তদন্ত করতে যেতে হবে। তখনই অংশু বলতে থাকে, স্যার এটা কেন? সেখানকার অফিসাররা তো তদন্ত করছে, তাহলে আমাকে কেন হঠাৎ করে যেতে হবে? আমি আড়াবাড়িতে যাব, সেখানে আমার যেতে হবে। তখনই এই কথাতে বড়বাবু বলতে থাকে, শোনো অংশুমান, এটা সরকারি অর্ডার, বুঝতে পেরেছো? তোমাকে আমি যেটা বলছি সেটা করো, না হলে কি জঙ্গলে পোস্টিং হতে ইচ্ছে করছে? তাহলে বলো, জঙ্গলে পোস্টিং করে দেই। শোনো, সরকারি অর্ডার তোমাকে মানতেই হবে, চলে যাও সেখানে। তখন এই কথা বলে বড়বাবু আবারও নিজের কাজ করতে লাগলেই অংশু মনে মনে বলতে থাকে, তার মানে যেটা আমি ভেবেছিলাম সেটাই ঠিক, কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে। কে করতে পারে? রুদ্ররূপ সান্যাল। এই কথা ভেবে অংশু পুরো চমকে যায়। ওইদিকে দেখা যাবে হৈমন্তী বসে বসে কাঁদছে। রুদ্র সেই ইন্টারভিউর কান্নার কথা ভাবতে থাকে আর মনে মনে বলতে থাকে, না এটা কিছুতেই হতে পারে না, রুদ্র কিছুতেই এমন একটা কাজ করতে পারে না। তখনই ফুলকি আর লাবু আসে হৈমন্তীর জন্য খাবার নিয়ে। তখন লাবু বলতে থাকে, মা খাবারটা খেয়ে নাও না। তখনই হৈমন্তী কাঁদতে থাকে আর লাবুকে ধরে বলতে থাকে, লাবু তোমার যদি মনে কোনো কনফিউশন থাকে, তুমি রুদ্র মুখোমুখি কেন হচ্ছ না? হয়ে কেন জিজ্ঞাসা করছো না যে তুমি কি আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করেছিলে? কেন জিজ্ঞাসা করছো না? তাহলে রুদ্র দেখবে সত্যি কথাটা তোমাকে বলবে, কারণ তুমি তো রুদ্রকে ভালোবেসেছিলে। ও সত্যি বলছে না মিথ্যে বলছে তুমি কিন্তু ঠিক বুঝতে পারবে। তখনই লাবু বলতে থাকে, মা আমি জানি তুমি এখন খুবই টেনশনের মধ্যে আছো, কিন্তু ভালোবাসার কথা বলো না প্লিজ। ওর মধ্যে ভালোবাসা নেই, আর আমিও না ওকে ভালোবাসি না এখন আর। তুমি প্লিজ একটু খেয়ে নাও আর নিজের মাথাটা ঠান্ডা করো। তখনই হৈমন্তী বলতে থাকে, আচ্ছা তুমি যাবে না তো? তুমি বলো তুমি যাবে না তো? তখন লাবু বলে, না মা আমি যাব না। তখন হৈমন্তী বলতে থাকে, ঠিক আছে আমিই যাব। তখন ফুলকি বলে, না না জেঠিমণি তুমি কোথাও যাবে না। তখনই হৈমন্তী রেগে যায়, বলতে থাকে, তুমি চুপ করো। এই ফুলকি দাস, এই মেয়েটাই সবার মাথাটা খেয়েছে, রুদ্রকে সবার কাছে খারাপ বানিয়েছে। আমি জানি তো এই ফুলকির জন্য সবকিছু ঘটেছে। আমি যাব, রুদ্র মুখোমুখি হব, আমি রুদ্রকে জিজ্ঞাসা করব যে রুদ্রকে আমাদের মেরে ফেলার চেষ্টা করেছিল কিনা। তখন ফুলকি বলতে থাকে, আমরা যাবো তো জেঠিমণি, আমরা সবাই আটঘাট বেঁধে যাব। এখন তুমি একদম বেরোবে না, এইখান থেকে একদম বেরোবে না। জামাইবাবু যদি জানতে পারে তাহলে একদম শেষ করে দেবে। তখনই হৈমন্তী বলতে থাকে, চুপ করো তুমি, তুমি মিথ্যে কথা বলছো, বুঝতে পেরেছো? তুমি মিথ্যে কথা বলছো। তখনই ফুলকি বলতে থাকে, আচ্ছা দিদি ভাই, তুমি কিন্তু জেঠিমনির উপর নজর রাখবে, সাবধানে রাখবে, জেঠিমনির অবস্থা ভালো লাগছে না। তখন লাবু বলতে থাকে, ঠিক আছে মায়ের সঙ্গে আমি ঘুমাবো, তুই চিন্তা করিস না, তুমি একদম চিন্তা করো না। তারপরে দেখা যাবে ফুলকি লাবুকে বলতে থাকে, জেঠিমনি যদি কোনোভাবে জামাইবাবুর কাছে পৌঁছে যায় না, জামাইবাবু কিন্তু জেঠিমনিকে শেষ করে দেবে। তুমি বিশ্বাস করো, শেষ করে দেবে। তারপরে দেখা যাবে সকাল সকাল হৈমন্তী উঠে যায়, ঘুম থেকে উঠে বলতে থাকে, না আমি কিছুতে এখানে থাকবো না, আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। আমি রুদ্রর কাছে যাব, আমি নবাবগঞ্জ যাব। রুদ্র এরকম একটা কাজ কিছুতেই করতে পারে না, কিছুতেই না। আমি রুদ্র মুখোমুখি হব। আমি জানি রুদ্র আমাকে কখনো মিথ্যে কথা বলবে না, কখনোই না। আমি এখানে থাকবো না, আমাকে নবাবগঞ্জ যেতেই হবে। এই বলে হৈমন্তী সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপরে দেখা যাবে হঠাৎ করে লাবু যখনই দেখতে পায় হৈমন্তী নেই, তখন লাবু খুঁজতে থাকে হৈমন্তীকে। খুঁজে না পেয়ে রোহিত আর ফুলকির কাছে যায়, গিয়ে বলতে থাকে, ভাই মাকে তো কোথাও পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। তখনই ফুলকি বলতে থাকে, আমি জানি দিদি ভাই, নিশ্চয়ই জেঠিমণি নবাবগঞ্জ গেছে জামাইবাবুর কাছে। আমি জানতাম এরকম একটা কাণ্ড করবে। স্যার আর দেরি করা যাবে না, চলুন এখনই খুঁজতে যেতে হবে। তমাল দাদার বন্ধুর একটা বাইক আছে না, চলুন এখনই আমাদেরকে বেরোতে হবে। না হলে যদি জামাইবাবু দেখতে পায় না জেঠিমণিকে, তাহলে কিন্তু মেরে ফেলবে। আমরা কিছুতেই এই অঘটন ঘটতে দিতে পারি না। তখনই লাবু কাঁদতে থাকে। তখন ফুলকি বলে, তুমি চিন্তা করো না দিদি ভাই, আমরা জেঠিমণিকে ঠিক নিয়ে আসবো। ওইদিকে দেখা যাবে হৈমন্তী রাস্তা দিয়ে হেঁটে একটা অটোতে ওঠে। তখন নিতেওয়ারি হৈমন্তীকে দেখে চমকে যায়। ওইদিকে দেখা যাবে রুদ্র ফুলকিদের রুমে গিয়ে ফুলকিদের ছবি নিয়ে বলতে থাকে, ফুলকি দাস অনেক ছটফট করেছো, অনেক কিছু করেছো, এবার এবার দেখো তোমাদের রুমে আমি কিচ্ছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। তখনই তেওয়ারি সাথে সাথে রুদ্রকে ফোন করে আর ফোন করে বলতে থাকে, দাদা মনে হলো যেন হৈমন্তী রায়চৌধুরীকে দেখলাম। তখনই রুদ্র বলতে থাকে, নেশা করেছো নাকি? নেশা কাটেনি? উনি কোথা থেকে আসবে? তখন তেওয়ারি বলতে থাকে, হ্যাঁ দাদা আমি দেখেছি তো। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে